শুরুতেই এক নজরে আজকের বাছাই করা এক্সক্লুসিভ সংবাদের শিরোনামগুলি এক নজরে। ফের বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতার পরিমাণ। লোকসভা নির্বাচনের মাঝেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে ফের বড় ঘোষণা। অপরদিকে রাজ্যের রাজ্যপালের বিরুদ্ধে ফের শ্লীলতাহানির অভিযোগ। এবার নৃত্যশিল্পীকে শ্লীলতাহানির অভিযোগ রাজ্যের রাজ্যপালের বিরুদ্ধে। তৃণমূলকে চোর বলা যাবে না, মমতা ব্যানার্জিকে চোর বলা যাবে না। ইতিমধ্যে রাজ্য জুড়ে বিভিন্ন স্থান থেকে স্লোগান উঠছে চাকরি চোর, বালি চোর, কয়লা চোর। তার মাঝে মমতা ব্যানার্জি হুঁশিয়ারির সুরে জানালেন তাদের বিরুদ্ধে এবার মানহানির মামলা করবেন তিনি। তৃণমূলকে চোর বললেই মানহানির মামলা, ছাড়ব না আমি, জানাচ্ছেন মমতা ব্যানার্জি। অপরদিকে বাংলায় 30টি আসন পেলেই মমতাকে সাথে সাথে হটিয়ে দেবে বিজেপি। বাংলায় 30 আসন পেলেই মমতার ক্ষমতা সময় ওখানে ইতি ঘটাবো আমরা, হুঁশিয়ারি অমিত শাহের। আমি দেশের প্রধানমন্ত্রী, হিন্দু মুসলিম কখনো করি না। আমি হিন্দু মুসলিম বিভাজন করি না, করব না। লোকসভা নির্বাচনের মাঝেই প্রবল চাপে পড়ে এবার বোধোদয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। অপরদিকে রাজ্যের বিভিন্ন জেলায় কালবৈশাখী, কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা, আবহাওয়া কেমন থাকবে বিস্তারিত আপনাদেরকে জানাবো। ভোট পর্ব চলাকালে যোগীরাজ্য উত্তরপ্রদেশে খুন হলেন সাংবাদিক। ধেয়ে আসছে রাজ্যে বিধ্বংসী ঘূর্ণিঝড় রেমাল। বাংলার আকাশে ফের দুর্যোগের কালো মেঘ। অপরদিকে কেন্দ্রে ক্ষমতায় আসছে ইন্ডিয়া জোট, পাচ্ছে 300 থেকে 315টি আসন। অপরদিকে অনেকটাই পিছিয়ে বেকায়দায় বিজেপি, পাচ্ছে 200-200-র কাছাকাছি আসন। খবরগুলো বিস্তারিত জানতে জুড়ে থাকুন শেষ পর্যন্ত। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলা। আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে লিখে জানাতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দেবেন আমাদের সংবাদগুলো নিয়মিত সবার প্রথমে দেখবার জন্য। রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে তৃণমূল নেতাদের দেখলেই উঠছে চোর চোর স্লোগান উঠছে কয়লা চোর, বালি চোর, চাকরি চোর, গরু চোর। এবার এই চোর শব্দ শুনে তিতি বিরক্ত বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। যারা তাকে চোর বলছেন, তৃণমূলকে যারা চোর বলছেন তাদের বিরুদ্ধে এবার মানহানির মামলা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। হুঁশিয়ারি দিলেন, জানালেন ছাড়ব না। কোনো তথ্য এবং প্রমাণ ছাড়া যারা তৃণমূলকে এবং তাকে অর্থাৎ মমতাকে চোর বলছেন তাদের বিরুদ্ধে এবার মামলা করবেন মমতা ব্যানার্জি। এদিন এমনটাই জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। মঙ্গলবার শ্রীরামপুরে জনসভা ছিল মুখ্যমন্ত্রী। তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়েছিলেন তিনি। সেখান থেকেই তিনি জানিয়েছেন যারা তথ্য প্রমাণ ছাড়া তৃণমূলকে যেখানে সেখানে চোর চোর স্লোগান দিচ্ছেন, চোর বলে ডাকছেন, তাদের তিনি ছাড়বেন না। এদিন মমতা ব্যানার্জি বলেন, রোজ বলছে তৃণমূল চুরি করেছে। আরে কোথায় চুরি করেছে, কার পকেটে চুরি করেছে জিজ্ঞাসা করুন। হাওয়া তুলে দিয়েছে তৃণমূল চোর, চুরি করেছে, প্রমাণ কোথায়? আমি আদালতে যাচ্ছি মানহানির মামলা করতে। রোজ বলছে তৃণমূল চোর, কোথায় চুরি করেছে, কার পকেটে চুরি করেছে জিজ্ঞেস করুন। একটা হাওয়া তুলে দিয়েছে, গোয়েবলেস কায়দায় চুরিটা করেছে, প্রমাণটা কোথায়? আমি তো কোর্টে যাচ্ছি ডিফার্মেশনে। ওই রোজ সংবাদপত্রে উল্টোপাল্টা বলা, আমি নিজে মামলা করছি। প্রকাশক নেই, প্রচারক নেই, কাগজগুলো টাকা পাচ্ছে আর ছেড়ে দিচ্ছে। আমি এবার ছাড়বিয়ার পাত্রী নই, আমি ওটা আবার ধরবো এবং ভালো করে আটো করে ধরবো। আপনার নামে কোনো প্রমাণ নেই, কোনো তথ্য নেই, আপনাকে চোর বানিয়ে দিল। জীবনে আমি এক কাপ চা কারো কাছ থেকে খাইনি, তাকে বলছি চোর। 1 কোটি টাকা আমি নিইনি, আমার নিজের হোয়াইট মানি নিইনি, আমার প্রয়োজন পড়ে না। আমি বই লিখি, আমার 140টা বই বেরিয়ে গেছে। আমি একটু গান টান গাই। বদমাসের গাছগুলো যেদিন ওদের গাছের মধ্যে বেঁধে রেখে ভালো করে আদর করতে পারবো, সেদিন বুঝবো যে মিথ্যে কথা বলার কি দাম। আমি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমি কখনো হিন্দু মুসলমান বিভাজন করি না, বিভাজন করব না। এবার নির্বাচনের মাঝে প্রবল চাপে পড়ে বোধোদয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। 4র্থ দফা নির্বাচনের শেষে বাধ্য হয়ে সংখ্যালঘু মুসলিম ভোটারদের মন জয় করতে তৎপর প্রধানমন্ত্রী। গত 4টি পর্বে তার ভাষণের একেবারে উল্টো পথে হেঁটে হঠাৎ তিনি বললেন হিন্দু মুসলিম নিয়ে নাকি তিনি বিভেদ করেন না। যদি এসব তিনি করেন তবে তিনি প্রধানমন্ত্রী বা সাংসদ বিধায়কের মতো পদে থাকবেন না। লোকসভা নির্বাচনের আগে প্রচারে বিকাশ এবং আমিত্বের ছোঁয়া ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলায়। কিন্তু যত সময় এগিয়েছে বিকাশ ছেড়ে তিনি মন দিয়েছেন ধর্মীয় সুটসুরি এবং সাম্প্রদায়িক প্রচারে। কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে বারে বারেই বলেছেন সংখ্যালঘু তোষণের পথে হাঁটছে শতাব্দী প্রাচীন দল
কংগ্রেস। এমনকি তারা সরকারে এলে, অর্থাৎ কংগ্রেস কেন্দ্রের সরকারে এলে মুসলিমরা নাকি বাড়তি সুবিধা পাবে বলে অভিযোগ ছিল প্রধানমন্ত্রীর। কখনো মঙ্গলসূত্র ছিনিয়ে নেওয়া, আবার কখনো দেশের আমজনতার সম্পত্তি বিক্রি করে মুসলিমদের মধ্যে বিলিয়ে দেওয়ার মতো অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী। কখনো আবার বলেছেন রাম মন্দিরে তালা ঝুলিয়ে দেবে কংগ্রেস কেন্দ্রে ক্ষমতা এলে। আবার বলেছেন ওদের ইস্তেহার দেখে মনে হচ্ছে মুসলিম লীগের ইস্তেহার। বিরোধীদের বিত্তে গিয়ে বারংবার তাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টার্গেট হয়েছেন ইসলাম ধর্মাবলম্বীরা। তবে দেশবাসী যে আর মেরুকরণের অস্ত্রে বিদ্ধ হচ্ছেন না তা টের পেলেন এবার পদ্ম শিবিরের শীর্ষ নেতৃত্ব। তাই ঠেলায় পড়ে, চাপে পড়ে এবার বোধোদয় খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বলছেন, কে আপনাদের বলেছে মুসলমানরা বেশি সন্তান জন্ম দেন? কেন ইসলাম ধর্মাবলম্বীদের প্রতি অবিচার? প্রশ্ন এবার খোদ প্রধানমন্ত্রীর। দরিদ্র পরিবারেই এমন সমস্যা রয়েছে দাবি করেছেন তিনি। তারা সন্তানদের স্কুলে পাঠাতে পারে না। আমি কোনো হিন্দু বা মুসলিম বলিনি, শুধু বলেছিলাম বাচ্চাদের ভালো করে মানুষ করো। দরিদ্রদের কথা মাথায় রেখে বলেছিলাম আমি। কোনো দিন হিন্দু মুসলমান বিভাজন আমি করিনি এবং করব না, এটা আমার অঙ্গীকার। এমনটাই জানাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বভাবতই মোদীর এই হঠাৎ পরিবর্তনকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। তাদের বক্তব্য, মানুষ যে প্রধানমন্ত্রীর কণ্ঠে ইসলাম বিরোধী মন্তব্য আর পছন্দ করছে না তা বুঝেই এবার পাল্টি খেলেন প্রধানমন্ত্রী। রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিরুদ্ধে ফের শ্লীলতাহানির অভিযোগ। এবার নৃত্যশিল্পীকে শ্লীলতাহানি। জানা যাচ্ছে এক ওডিসির নৃত্যশিল্পী লালবাজারের রাজ্যপালের নামে শ্লীলতাহানির অভিযোগ করেন বছরখানেক আগে। তার ভিত্তিতে তদন্ত করে নবান্নে রিপোর্ট জমা দিয়েছে কলকাতা পুলিশ। অভিযোগ, 2023 সালের জুন মাসে নয়াদিল্লির এক হোটেলে রাজ্যপাল ওই নৃত্যশিল্পীর শ্লীলতাহানি করেন। সূত্রের খবর, 2023 সালের 5 এবং 6 জুন ওই ঘটনাটি ঘটে। কলকাতায় ফিরে ওই তরুণী রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু সাংবিধানিক পদে থাকা কোনো ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না কলকাতা পুলিশ, সেই কারণে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সম্প্রতি রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী সিবি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনেন। এই ঘটনাকে ঘিরে তোলপাড় হয়ে গিয়েছে গোটা রাজ্য রাজনীতি। এরই মধ্যে সামনে এলো আরও এক শ্লীলতাহানির অভিযোগ। মুখ বন্ধ খামে রিপোর্ট জমা পড়েছে এবার নবান্নে। তবে ওই রিপোর্টে কি রয়েছে সেটা এখনও স্পষ্ট জানা যায়নি। নির্বাচনের মাঝেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে ফের বড় ঘোষণা। আবার বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতার পরিমাণ। লোকসভা নির্বাচনের আগে বাংলার মুখ্যমন্ত্রী ঘোষণা করে জানিয়েছিলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দ্বিগুণ করছে রাজ্য সরকার। যেই সমস্ত মহিলারা পেতেন 500 টাকা মাসে, তারা এখন পাচ্ছেন 1000 টাকা। যারা পেতেন 1000 টাকা, তারা প্রতি মাসে এখন ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাচ্ছেন 1200 টাকা করে। এবার আরও একটি বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। বিজেপি বাংলায় ক্ষমতায় আসবার সাথে সাথেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা আরও 100 টাকা করে বাড়ানো হবে বলে পশ্চিমবাংলার মাটিতে এসে বড় ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। এদিন পশ্চিম বাংলার আমতার সভা থেকে এই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন তিনি বলেছেন, ক্ষমতায় এলে বিজেপি পশ্চিম বাংলায় চালু থাকা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ তো করবেই না, বরঞ্চ ক্ষমতায় পশ্চিমবাংলায় বিজেপি আসবার সাথে সাথে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আরও 100 টাকা করে বাড়িয়ে দেবে বিজেপি সরকার। প্রসঙ্গত, মঙ্গলবার কল্যাণী এবং শ্রীরামপুরের সভা থেকে মমতা ব্যানার্জি সুর চড়িয়ে বলেন, যদি বিজেপি পশ্চিমবাংলায় ক্ষমতায় আসে তাহলে সাথে সাথে বন্ধ করে দেবে বিজেপি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। তার পাল্টা দিলেন এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানিয়ে দিলেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আমরা কিছুতেই বন্ধ তো করবই না, বরঞ্চ 100 টাকা করে প্রতি মাসের ভাতা বাড়িয়ে দেব আপনাদেরকে। লোকসভা নির্বাচন চলাকালেই যোগীরাজ্য উত্তরপ্রদেশে খুন হলেন এক সাংবাদিক। নির্বাচন চলাকালেই ফের বেআব্রু উত্তরপ্রদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির বেহাল দশা। প্রকাশ্যেই গুলি চালিয়ে সাংবাদিককে খুন করল দুষ্কৃতীরা। সোমবার সকাল 9:30 নাগাদ ঘটনাটি ঘটেছে যোগীরাজ্যের জৌনপুর জেলার শাহগঞ্জ এলাকায়। শাহগঞ্জের সার্কেল অফিসার অজিত সিং চৌহান জানিয়েছেন, ওই সাংবাদিকের নাম আশুতোষ শ্রীবাস্তব। এক সংবাদ মাধ্যমের স্থানীয় সংবাদদাতা হিসেবে কাজ করতেন তিনি। সোমবার সকালে আশুতোষ ইমরানগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। সেই সময় জৌনপুর শাহগঞ্জের সংযোগকারী রাস্তায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা প্রকাশ্যে তাকে ওই সাংবাদিককে গুলি করে খুন করে। জানা গিয়েছে, স্থানীয় এলাকার মানুষদের মুখ থেকে জানা গিয়েছে, এলাকায় কসাইখানা নিয়ে ধারাবাহিকভাবে খবর করছিলেন ওই সাংবাদিক। এজন্য তাকে একাধিকবার প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছিল। ইতিমধ্যে পুলিশ সুপার অজয় পাল জানিয়েছেন, অভিযুক্তদের ধরতে বিশেষ টিম তৈরি করা হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই
আইন শৃঙ্খলার পরিস্থিতির বেহাল দশা নিয়ে বিজেপি সরকারকে তুলোধনা করেছে বিরোধীরা ইতিমধ্যে। অপরদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আবার জানাচ্ছেন, বাংলায় 30টি আসন পেলেই মমতার সময় এখানেই শেষ হবে। ইঙ্গিত অমিত শাহের। শুভেন্দু সুকান্তদের ধাঁচেই বাংলায় সরকার ফেলবার হুমকি দিলেন কি এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী? শাহী ভাষণে তেমনটাই ইঙ্গিত। বনগাঁর সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট ভাষায় বলে গেলেন, বাংলায় বিজেপি 30 আসন পেলেই মমতার ক্ষমতা এখানেই শেষ। বনগাঁর সভায় অমিত শাহ এদিন কার্যত হুঁশিয়ারির সুরে বলে গেলেন, রাজ্যে তৃণমূল সরকারের মেয়াদ শেষ হয়ে এসেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, মমতা ব্যানার্জি দিদি আপনার সময় শেষ হয়ে আসছে। বাংলায় বিজেপি 30টি আসন পেলেই আপনার সময় শেষ হয়ে যাবে চিরতরে। এখানেও মোদিজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, এখানে সিন্ডিকেট রাজ চলছে, ভাইপোর গুন্ডাদের রাজত্ব চলছে, কাটমানির রাজ চলছে পশ্চিমবঙ্গে। এসব মমতা দিদি থামাতে পারবে না। এসব শুধু মোদিজির নেতৃত্বে বিজেপি রুখতে পারবে। কংগ্রেসের অভ্যন্তরীণ সমীক্ষা থেকে জানা যাচ্ছে, এবার কেন্দ্রে ক্ষমতায় আসছে ইন্ডিয়া জোট। অনেকটাই পিছিয়ে বেকায়দায় মোদির বিজেপি। শেষ হলো 4র্থ দফার ভোট, এখনও 3 দফার ভোট নেওয়া বাকি রয়েছে। এরই মধ্যে কংগ্রেস শিবিরের ভেতর থেকে আসছে বড় খবর। এবারের লোকসভা নির্বাচনে অন্তত 140 আসন নিশ্চিত কংগ্রেসের। রাহুল গান্ধীর দলের এই অভ্যন্তরীণ রিপোর্টে উজ্জীবিত ইন্ডিয়া জোট। এবারের নির্বাচনে গতবারের থেকে অনেক কম আসনে লড়ছে কংগ্রেস। 328টি আসনে এবার লড়াই করছে কংগ্রেস। এর মধ্যে বিজেপির সঙ্গে সরাসরি লড়াই 204টি আসনে। ভোটের ট্রেন্ড দেখে কংগ্রেসের বিশ্লেষকরা নিশ্চিত 135 থেকে 140টি আসন একেবারেই নিশ্চিত কংগ্রেসের। 2019 সালের লোকসভা ভোটে কংগ্রেস 421টি আসনে লড়েছিল, জয় হাসিল হয়েছিল মাত্র 52টিতে। তৃণমূল কংগ্রেস, ডিএমকে, সমাজবাদী পার্টি, আম আদমি পার্টির মতো প্রথম সারির বিরোধী দলগুলি হিসেবে আনলে মহাজোট ইন্ডিয়া 300 আসন পেরিয়ে যাচ্ছে অনায়াসেই এবার, দাবি করছে কংগ্রেসের অভ্যন্তরীণ রিপোর্ট। সেক্ষেত্রে এনডিএ জোট 240 আসনের নিচে নেমে যাবে। বিজেপির আসন 200 থেকে 210 এর আশেপাশে থাকবে বলে মনে করছে কংগ্রেস। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নির্দেশ মতো কংগ্রেস ঘরে ঘরে সমীক্ষা করেছে, হিসেব কষেছে নিজেরা কত আসন পেতে পারে। হিসেব অনুযায়ী এ পর্যন্ত যা ভোট হয়েছে তাতে 120টি আসন নিশ্চিতভাবে আসছে। বাকিটা শেষ 3 পর্বে নিশ্চিত হয়ে যাবে। এমনকি কোনো রাজ্যে সারপ্রাইজ ফল হবে কংগ্রেসের, এমনটাই আশায় রয়েছে কংগ্রেসের হাইকমান্ড। এর মধ্যে কর্ণাটক, বিহার, মহারাষ্ট্র, হরিয়ানা, রাজস্থান এমনকি উত্তরপ্রদেশের মতো রাজ্যও রয়েছে। অপরদিকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, লোকসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল জানাচ্ছেন। 315টি আসন পেয়ে কেন্দ্রে ক্ষমতায় আসছে ইন্ডিয়া জোট। বিজেপি আটকে যাচ্ছে 190 থেকে 195টি আসনে। আগামী 20 মে 6ষ্ঠ দফার নির্বাচন, তার আগে জোর প্রচার চালাচ্ছে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। বনগাঁর সভা থেকে তিনি জানিয়ে দিলেন কে কত ভোট পাচ্ছেন এবার। তার কথায় হাওয়া বদলাচ্ছে, ভালো করে জেনে রাখুন এটা, কেউ ভয়ে বলছে না। 4র্থ দফা হয়ে গিয়েছে, বিজেপি খুব জোর হলে 195 থেকে 200টি আসন পাবে। ইন্ডিয়া জোট পাচ্ছে 295 থেকে 315টি আসন। এইবার মোদির 400 পার নয়, একেবারে পগার পার হবে এবার মোদি। বাঙালিরা চায় না মোদি আসুক, দাবি মমতার। মুখটা চুপসে গেছে, এপাশ ওপাশ ধপাস হয়েছে। বলেছিল না इस बार 400 पार, 200 ही नहीं पार होगा तो 400 कैसे पार होगा। এবার পগার পার হবে। কালকে পর্যন্ত আমাদের কাছে যে হিসেব আছে তাতে ওরা বড় জোর 190 থেকে 195, আর ইন্ডিয়া জোট 315 ইতিমধ্যেই ক্যালকুলেশন করেছে, 3-4টে পার্টি বাদ দিয়ে। এখনো কাজেই মোদি আসছে না, স্লোগান তুলতে হবে, অলি গলি মে শোর হ্যায়, বিজেপি চোর হ্যায়। বাংলার আকাশে ফের দুর্যোগের কালো মেঘ, ধেয়ে আসছে বিধ্বংসী ঘূর্ণিঝড় রেমাল। মে মাসের শেষে ফের প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা পশ্চিমবাংলায়। ধেয়ে আসছে যাত্রায় ঘূর্ণিঝড় রেমাল। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে ওমান। মৌসুম ভবন সূত্রে জানা যাচ্ছে, মে মাসেই বঙ্গোপসাগরে 2টি নিম্নচাপ তৈরি হতে চলেছে। 20 মে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি ঘূর্ণাবর্ত। এরপর সেটি ক্রমে উত্তর দিকে
অগ্রসর হবে। শক্তি বাড়িয়ে 24 মে নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হবে সেটি। 25 মে সন্ধেবেলার পর পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে পারে সেটি। বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে এর প্রভাব পড়তে চলেছে বলে জানা যাচ্ছে। ঘূর্ণিঝড়ের গতিবেগ কত থাকবে, ক্ষয়ক্ষতির আশঙ্কা কতটা, তা ঘিরে এখনও স্পষ্ট কিছু জানাতে পারেনি আবহাওয়া দপ্তর। উল্লেখ্য, গত কয়েক বছরে এই মে মাসেই ঘূর্ণিঝড় আয়লা, ঘূর্ণিঝড় ফণী, ঘূর্ণিঝড় আমফান এবং ইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়েছে পশ্চিমবাংলা এবং বাংলাদেশ। ঘূর্ণিঝড় রেমাল কতটা শক্তিশালী হবে, সুপার সাইক্লোনে পরিণত হবে কিনা, তার দিকে নজর রেখেছে আবহাওয়াবিদরা। আগামী কয়েকদিনের মধ্যেই স্পষ্ট বার্তা দিতে পারবে আবহাওয়া দপ্তর রেমাল ঘূর্ণিঝড় সম্পর্কে। আজ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া, কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা, কোথায় আসবে ধেয়ে কালবৈশাখী, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, ওয়েদার রিপোর্টটি বিস্তারিত দেখে নিচ্ছি। শুরুতেই চোখ রাখছি আজকে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে। আজকে উত্তরবঙ্গের 5টি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5 জেলার বিভিন্ন স্থানে আজকে হালকা মাঝারি বৃষ্টি, তার সাথে বজ্রপাতের সম্ভাবনা। এছাড়া আবহাওয়া দপ্তরও জানাচ্ছে এই 5টি জেলার 2-1টি স্থানে আজকে 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া, কালবৈশাখী বজ্রপাতের সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের বাকি 3 জেলা উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় আজকে সামান্য পরিমাণ হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। অপরদিকে আজকে দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এই দুটো জেলায় সামান্য পরিমাণ বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে। এই দুটো জেলা বাদ দিয়ে দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলায় আজকে আবহাওয়া পুরোপুরি শুকনোই থাকবে। পরবর্তী 48 ঘন্টায় দক্ষিণবঙ্গের কোনো জেলাতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। পরবর্তী 48 ঘন্টা অর্থাৎ শুক্রবার পর্যন্ত একেবারে পুরো শুকনো আবহাওয়া বিরাজ করবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই। আজকের খবরগুলো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।